এই হচ্ছে আপনার অটো স্ট্যান্ড, আর ওদিকে রয়েছে আপনার টোটো স্ট্যান্ড। এখানে অটো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আপনার এক হনুমানজি, যার হাইট হচ্ছে 35 ফুট। এই হলো সরস্বতী নদী, পুরো মজে গেছে। রাস্তার এমনই হালত যে এখানে আর অটো ঢুকলো না, হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। বললো যে 5 মিনিট লাগবে গায়ত্রী আশ্রম হেঁটে যেতে। এই মুহূর্তে আমি প্রবেশ করছি ইমামবাড়ার ভেতরে। এখানে টিকিট চার্জ কিন্তু 20 টাকা করে। এই দেখুন ঘন্টা রয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ব্যান্ডেল চার্চটা আপনাদেরকে আর ভেতর থেকে দেখাতে পারলাম না, সময় হয়ে গেছে, 4:50 বাজে। পয়লা জুলাই সকালে মনে এক অপার উদ্যম নিয়ে গুপ্তিপাড়ার রথযাত্রার প্রস্তুতি সহ গুপ্তিপাড়াকে ঘুরে দেখার জন্য সকাল 4:16 ফার্স্ট ট্রেন ধরে বারাসাত থেকে রওনা দিয়েছিলাম গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। আর এই ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপনারা হয়তো এতক্ষণে অনেকেই দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন, আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিলাম। ভোর 4টে থেকে রাত 8টা, 16 ঘন্টার একটা কমপ্লিট জার্নিতে সংশয় একটা থেকেই গেছিল। কারণ বর্ষামুখর দিনে আকাশের মুখ সকাল থেকেই ভার, কিন্তু তার প্রভাব একটুকুও সারাদিনে আমার কাজের ওপর পড়েনি। 16 ঘন্টার জার্নিতে না পেয়েছি কোনো বাধা, না পেয়েছি কোনো বৃষ্টি। তাই গুপ্তিপাড়া শেষ করে যখন ট্রেনে উঠলাম তখন ঘড়ির কাঁটা প্রায় দুপুর 1টার ঘর ছুঁই ছুঁই। গুপ্তিপাড়া থেকে 12:39 কাটোয়া ব্যান্ডেল লোকালে উঠতেই মনে আমার যেন কোনো এক সুপ্ত বাসনা চাগার দিতে থাকলো। বাড়ি ফেরার ইচ্ছে থাকলেও মন যেন কিছুতেই তা শুনল না। গন্তব্যে পৌঁছানোর পরবর্তী ট্রেন ধরার জন্য ব্যান্ডেল স্টেশনে আমায় নামতেই হতো। তবে ব্যান্ডেল নামার পর চা সহযোগে নিজেকে একটু চাঙা করতেই শরীর ও মনে ফিরে পেলাম যেন এক নতুন উদ্যম। আর সেই উদ্যমে গা ভাসেই ব্যান্ডেল স্টেশন থেকে শুরু হলো সম্পূর্ণ অপরিকল্পিত এক নতুন সফর, যা সম্পূর্ণভাবে তুলে ধরবো আজকের এই পর্বে। সময় এখন দুপুর 1:35। আমি এই মুহূর্তে রয়েছি ব্যান্ডেল জংশনে। আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছি গুপ্তিপাড়ার সমস্ত দর্শনীয় স্থান, আর এই পর্বে আপনাদের জন্য থাকছে ব্যান্ডেলের ঐতিহাসিক সমস্ত দর্শনীয় জায়গা। চলুন স্টেশন থেকে বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আপনার অটো স্ট্যান্ড, আর ওদিকে রয়েছে আপনার টোটো স্ট্যান্ড। এখানে অটো দাঁড়িয়ে আছে, কারণ অটো ওখানেই থাকে আপনার। এই অটো স্ট্যান্ড থেকে আমি অটো রিজার্ভ করে নিলাম। এই সামনে দাদা, তোমার নামটা? আমার নাম বাবু দাস। দাদার নাম হচ্ছে বাবু দাস। টুকরো ভ্রমণের নতুন এক পর্বে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 1 জুলাই 2024, বাংলার 16ই আষাঢ় 1431 বঙ্গাব্দ। টুকরো ভ্রমণে আবারও শুরু হচ্ছে এক নতুন জার্নি এবং নতুন পর্ব। সবাইকে একটাই কথা বলবো, সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আজকে এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো ব্যান্ডেলের সমস্ত ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। আগের পর্বে গুপ্তিপাড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আজকে ব্যান্ডেল পর্ব আপনাদের কেমন লাগছে। আর এই ভিডিওর মধ্যেই থাকবে কিন্তু ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ট্যুর গাইড। সো একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে যেটা বলে থাকি, ভিডিওটাকে লাইক করবেন আর আপনাদের প্রিয়জনের সঙ্গে কিন্তু খুব শেয়ার করবেন। আর আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। হাওড়া বর্ধমান মেন শাখার একটি অন্যতম স্টেশন হলো ব্যান্ডেল। প্রাচীনকালে এই ব্যান্ডেলই ছিল আমাদের রাজ্যে পর্তুগিজদের বাণিজ্যের সেরা ঠিকানা। পর্তুগিজরা সপ্তগ্রাম থেকে তাদের বাণিজ্য শুরু করলেও সরস্বতী নদীর গভীরতা কমে যাওয়ায় হুগলি নদীর তীরে অবস্থিত এই ছোট্ট শহর ব্যান্ডেলে থেকেই তারা স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য শুরু করে, যার ফলস্বরূপ নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্যই 1599 খ্রিস্টাব্দে এই শহরের বুকেই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য প্রথম চার্চ নির্মাণ করেন, যা বর্তমানে ব্যান্ডেল শহরের ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ নামেই আমাদের সকলের কাছে পরিচিত। ব্যান্ডেল চার্চ ছাড়াও এখানকার আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম মোহাম্মদ মহসিনের বিশালাকার ইমারত ইমামবাড়া,
যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নামে নামাঙ্কিত লাহিড়ী বাবার আশ্রম, শ্রীরাম শর্মা আচার্য স্থাপিত গায়ত্রী আশ্রম এবং আমাদের সকলের পরিচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। এছাড়াও একদিনের ব্যান্ডেল ভ্রমণে আপনারা আরও ঘুরে দেখতে পারেন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, ত্রিবেণীর জাফর খান গাদির দরগা, নেতাই ধোপানির ঘাট, ডাকাত কালীবাড়ি, ঝাউতলা কালীবাড়ি এবং চুচুড়ার খাদিনা মোড়ের কাছে অবস্থিত সুসানা আন্না মারিয়া সমাধি। ব্যান্ডেল এবং ব্যান্ডেলের আশপাশ ঘুরে দেখার জন্য অবশ্যই সকাল সকাল আসুন। সকাল 8টার মধ্যে ব্যান্ডেল পৌঁছে গেলে কমপ্লিট ট্যুরে যা যা জায়গা বললাম শেষ করতে কিন্তু বিকাল 5টা বেজে যাবে। এরপর আপনারা নিকটবর্তী যে স্টেশনে পৌঁছতে চাইবেন টোটো বা অটো আপনাকে সেখানেই নামিয়ে দেবে। কমপ্লিট ট্যুরের ক্ষেত্রে ভাড়া কিন্তু পড়বে 1000 টাকা। শুধুমাত্র ব্যান্ডেল ও হংসেশ্বরী মন্দির যদি করতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা। কি কি ঘুরবেন তা তো এক ঝলকে বলেই দিলাম, আর কিভাবে ঘুরবেন তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যেই আছে ব্যান্ডেল ও তার আশপাশ ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ তথ্য। তাই একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, দেখলে কিন্তু আপনারই লস। আর আমার এই জার্নিতে আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের পর্ব। কটা থেকে কটা অবধি বন্ধ থাকে লাহিড়ী বাবা? এই হচ্ছে আপনার এক হনুমানজি, যার হাইট হচ্ছে 35 ফুট। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুর, যা ব্যান্ডেল স্টেশন থেকে 2.8 কিলোমিটার দূরে অবস্থিত। অটো বা টোটোতে গেলে সময় লাগে 10 থেকে 15 মিনিট। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। এই দেবানন্দপুর প্রসিদ্ধ হওয়ার পেছনে যে মানুষটির নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও তার সাহিত্যকর্মের জন্য পাঠকের কাছে তিনি অপরাজেয় কথাশিল্পী নামেই কথিত হন। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর এই দেবানন্দপুরেই এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। পিতা মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবনমোহিনী দেবীর 5 সন্তানের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। 5 ভাই বোনের মধ্যে দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে 2 ভাই ও সুশীলা দেবী নামে শরৎচন্দ্রের এক বোন ছিল। শরৎচন্দ্রের পিতা মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের বেশিরভাগ সময়টাই ওই শহরে কেটেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই জন্মস্থান তথা বাসভবন এখনও রয়েছে এই দেবানন্দপুরে। বাসভবনে ঢুকতেই বাঁদিকে রয়েছে বৈঠকখানা ঘর, সোজা এগিয়ে গেলে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি শ্বেত শুভ্র মূর্তি, আর সেই মূর্তির ঠিক পেছনেই রয়েছে তার পৈতৃক ভিটে। পৈতৃক ভিটে থেকে অনতি দূরেই রয়েছে শরৎ স্মৃতি পাঠাগার নামে একটি গ্রন্থাগার এবং তার মধ্যেই রয়েছে একটি ছোট্ট সংগ্রহশালা। বিখ্যাত লেখকের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেখানে খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে, কিন্তু বন্ধ থাকার কারণে সংগ্রহশালাটি আর দেখা হয়ে ওঠেনি। সংগ্রহশালা বা পাঠাগারটি খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, তবে প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রত্যেক রোববার এছাড়া যে কোনো ছুটির দিনেই এটি বন্ধ থাকে। দেবানন্দপুর থেকে এবার রওনা দিলাম আমার পরবর্তী গন্তব্য লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। দেবানন্দপুর থেকে যা 3.9 কিলোমিটার দূরে অবস্থিত, সময় লাগে 15 মিনিট। সামনে আসছে আপনার সরস্বতী নদী। দেখুন, এই হলো সরস্বতী নদী, পুরো মজে গেছে, পানায় ভর্তি। কিন্তু লাইনের তলাতেই যখন গেছে, গঙ্গার দিকে যখন মিশছে, তখন কিন্তু সেখানে জলের ফ্লো রয়েছে এবং সেখানে দেখবেন ঘোলা জল, গঙ্গার যে জল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে লাহিড়ী বাবার আশ্রমের দিকে যাওয়ার সময় পড়বে আপনার সরস্বতী নদীর ওপর ব্রিজ। আর এখন আমি সরস্বতী নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। দেখুন কি অবস্থা নদীর, পুরো পানা। আমরা এদিক থেকে এলাম, এদিকে হচ্ছে আপনার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, মানে এদিকে হচ্ছে আপনার স্টেশন। আর এখন আমরা যাব হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে আপনার লাহিড়ী বাবার আশ্রম। আচ্ছা, দাদার কাছ থেকে যেটা শুনলাম, সরস্বতী নদীর ওপার মানে যেটা আপনার কথাশিল্পীর বাড়ি, সেটা হচ্ছে আপনার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আর এই পাশটা হচ্ছে আপনার, দাদা এটার পাশে কি বললেন? এটা হচ্ছে
আপনার রাজহাট পঞ্চায়েতের আন্ডারে। রাজহাট আপনার হচ্ছে রাজহাট পঞ্চায়েতের আন্ডারে। আর এখানে কিন্তু দাদা বলছে আগে এখানে ময়ূর ঘুরে বেড়াতো, এখন যেহেতু লোকালিটি বেড়ে গেছে তাই জন্য আর ময়ূর দেখতে পাওয়া যায় না সেরকমভাবে। আর এই রাজহাট পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু ময়ূরের জন্য খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে, বাট এখন লোকালিটি বেড়ে যাওয়ার জন্য সেই ময়ূরের সংখ্যা ধীরে ধীরে কমেছে এবং যে জঙ্গল আগে ছিল সেই জঙ্গল কাটা পড়ছে ঘন বসতির জন্য, তো এখন আর সেই ময়ূর আর দেখা যায় না। আশপাশে প্রচুর বাঁশঝাড় রয়েছে, দেখার চেষ্টা করছি যদি ময়ূর দেখা যায়, কিন্তু মনে হয় না। বলছি তারা বলছে এখনও নাকি এখানে দু একখানা ময়ূর আসে ঘুরে বেড়ায়, কিন্তু বাট এখন হয়তো দিনের বেলা এখন গাড়ি ঘোড়া বেড়ে গেছে আর গাড়ি ঘোড়া প্রচুর এখন চলাফেরা করছে, এখন মনে হয় দেখা যাবে না। তাও চেষ্টা করছি যদি দেখা যায় তো আপনাদেরকে দেখাবো। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রমের দূরত্ব 4.9 কিলোমিটার, সময় লাগে 20 মিনিটের মতো। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রম শেয়ারেও আসা যায়, ভাড়া পড়বে 20 টাকা। পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। এই লাহিড়ী বাবার আশ্রম হুগলি জেলার ব্যান্ডেল শহরে অবস্থিত এক অন্যতম মন্দির ও আশ্রম। বন্ধুর বর্ণানুযায়ী মূল মন্দিরে ঢোকার জন্য দুপাশে সবুজের আবরণে সজ্জিত পথ বেয়ে আপনাকে একটুখানি এগিয়ে যেতে হবে। এখানে মূল মন্দিরের ভেতরে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের ছোঁয়া। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জগন্নাথ দেব, গৌতম বুদ্ধ সহ আরও অনেকে। মূল মন্দিরে ঢোকার বা বেরোবার সময় একটি ছোট্ট জলের পরীক্ষা পার করতে হয়। সেই জলে পা ধুয়ে তবেই কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হয়। মূল মন্দিরটি যে জলভাগের ওপরে রয়েছে, সম্ভবত সেই জলভাগের নিচের অংশেও আরও একটি মন্দির অবস্থান করছে। দুপুর হয়ে যাওয়ার কারণে সেদিন আশ্রমের ভেতর আর দর্শন করা হয়ে ওঠেনি। সপ্তাহে 7 দিনই এই আশ্রম খোলা থাকে। এই আশ্রম খোলা থাকার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা। তবে শীতকালে সম্ভবত খোলা বা বন্ধের সময়ের কিছু তারতম্য হয়। এখানে মন্দিরে প্রবেশের জন্য রয়েছে বেশ কিছু নিয়মাবলী। মহিলাদের জন্য মন্দিরে প্রবেশের আগে অবশ্যই শাড়ির আঁচল বা ওড়না দিয়ে মাথা ঢাকতে হবে, আর পুরুষদের ক্ষেত্রে মাথায় রুমাল বা টুপি জাতীয় কোনো কিছু পরা যাবে না। সম্পূর্ণ উন্মুক্ত মাথায় ভেতরে প্রবেশ করতে হবে। উভয়ের ক্ষেত্রেই হাঁটুর ওপর কোনো রকম বস্ত্র পরা অনুমতিযোগ্য নয়। মূল মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আশ্রমেও কিন্তু প্রত্যহ ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ গ্রহণের জন্য সকাল 10টা থেকে 11টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হয়। ভোগ বিতরণের সময় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। ভোগ মূল্য 80 টাকা। তবে সঙ্গে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো রকম বন্দোবস্ত নেই। লাহিড়ী বাবার আশ্রম আপনার বাইরে থেকে দেখে নিলাম, কারণ এখন হচ্ছে দুপুরবেলা বন্ধ থাকে 2টো থেকে 4টে পর্যন্ত, যেহেতু তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। এই পর্বে শুধুমাত্র এইটুকুই রইল, মানে জাস্ট বলতে গেলে চলো পরে কোনো একদিন এই লাহিড়ী বাবার আশ্রমে আসবো এবং ঘুরে দেখবো। আর এই লাহিড়ী বাবার আশ্রম নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এরপর আমরা যাচ্ছি হচ্ছে গায়ত্রী আশ্রম। রাস্তার এমনই হালত যে এখানে আর অটো ঢুকলো না, হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। বললো যে 5 মিনিট লাগবে গায়ত্রী আশ্রম হেঁটে যেতে, রাস্তা পুরো খোঁড়া। যাই, যখন এত দূর এলাম ঘুরেই আসি গায়ত্রী আশ্রমটা। চলুন গায়ত্রী আশ্রমে গিয়ে তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। এসে পৌঁছালাম গায়ত্রী আশ্রম। হুগলি জেলার রাজহাট অঞ্চলে অবস্থিত এই গায়ত্রী আশ্রম লাহিড়ী বাবার আশ্রম থেকে যার দূরত্ব 5 থেকে 7 মিনিট। টোটো বা অটোতে এলে ভাড়া নেবে 10 টাকা। হেঁটে আসতে চাইলে গুগল ম্যাপ দেখে অনায়াসেই এখানে পৌঁছে যাওয়া যায়। ব্যান্ডেল স্টেশন থেকেও গায়ত্রী আশ্রম পৌঁছানোর জন্য টোটো বা অটো পেয়ে যাবেন। স্টেশন থেকে এই আশ্রমের দূরত্ব 5 কিলোমিটার। ঘন সবুজের আবরণে সজ্জিত এই আশ্রম যেন এক অপার শান্তি বিরাজ করছে এখানে। ছায়া ঘেরা নিরিবিলিতে একাকী সময় কাটানোর উপযুক্ত স্থান এই গায়ত্রী আশ্রম। হরিদ্বারের শান্তিকুঞ্জের নাম কম বেশি আমরা সকলেই শুনেছি। হরিদ্বারের সেই শান্তিকুঞ্জের অনুকরণেই তৈরি হুগলির রাজহাটের এই গায়ত্রী আশ্রম। 2000 সাল নাগাদ তৈরি। আবার কারো মতে 2002 সালে এই আশ্রমটি তৈরি করেন পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য এবং শ্রীমতী ভগবতী দেবী। বর্তমানে এটি পুনর্নির্মিত হয়েছে।
আশ্রমে ঢুকতেই বাঁদিকে চোখে পড়বে একটি ফোয়ারা, আর তার মাঝখানে হাতে মশাল নিয়ে একটি সৌধ, আর সেই সৌধটির চারিপাশে জলের যে পরিখাটি রয়েছে সেখানে কিন্তু মাছও আছে। সেখান থেকে সোজা রাস্তা ধরে একটু এগোলে বাঁদিকের একটি দেয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীরাম শর্মা আচার্যের 4 জন্মের অবতার পরিচয়। এরপর ঢুকে পড়লাম ঠিক তার উল্টো দিকে অবস্থিত গায়ত্রী দেবীর মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে গায়ত্রী দেবীর মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি ও গণেশের মূর্তি। এরপর ঢুকে পড়লাম ঠিক তার পাশেই অবস্থিত একটি যজ্ঞশালায়। এখানকার কোনো রকম আচার অনুষ্ঠানে এই যজ্ঞশালা ব্যবহৃত হয়। যজ্ঞকুণ্ডের সামনে একটি ছবিতে রয়েছেন মা গায়ত্রী ও শ্রীরাম শর্মা আচার্য। সেখান থেকে বেরিয়ে এবার ঢুকে পড়লাম ঠিক তার পাশেই অবস্থিত মহাকাল মন্দিরে। এখানে মহাদেব কিন্তু রুদ্ররূপে বিরাজ করছেন, আর মহাদেবকে দুপাশ দিয়ে ঘিরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আর সবকটি জ্যোতির্লিঙ্গই এখানে সর্ববেষ্টিত। গায়ত্রী আশ্রম ছাড়া কোনো আশ্রমেই যা চোখে পড়ে না। মহাকাল মন্দিরের ঠিক মাঝখানেই বিরাজ করছেন স্বয়ং নন্দী। এরপর সেখান থেকে বেরিয়ে কোনাকুনি এগিয়ে গেলাম একটি বিরাট জমায়েত মণ্ডপের দিকে, আশ্রমের বিশেষ অনুষ্ঠান যেখানে সম্পাদিত হয়। এরপর দেখে নিলাম পার্শ্ববর্তী গোশালা। গোমাতাদের দর্শন করে গোশালা থেকে একটু এগিয়ে দুপাশে সবুজ গাছপালা বেষ্টিত মাঝখানের একটি সরু রাস্তা দিয়ে এলে চোখে পড়বে মঞ্জু পার্বতী কৈলাস মানস সরোবরের এই মন্দির। বহু প্রাচীন হিন্দু ধর্ম সংস্কৃতিতে যে সপ্ত ঋষির উল্লেখ পাওয়া যায় তারা প্রত্যেকেই আছেন এই মন্দিরের গর্ভগৃহে, আর এদের নামানুসারেই কিন্তু আমাদের নক্ষত্রমণ্ডলের নাম হয়েছে সপ্তর্ষি মণ্ডল। ডান দিক থেকে দেখলে পরপর রয়েছেন মহর্ষি পরশুরাম, মহর্ষি চরক, ঋষি বিশ্বামিত্র, ভক্ত হনুমান। বাদিক থেকে রয়েছেন মহর্ষি ভাগীরথ, মহর্ষি বাল্মীকি, যাজ্ঞবল্ক্য ও মহর্ষি বশিষ্ঠ। ক্যামেরার সমস্যার কারণে ফুটেজ ডিলিট হয়ে যাওয়ায় সপ্তঋষিকে ভালোভাবে দেখাতে পারলাম না। সপ্তঋষির মাঝ বরাবর রয়েছেন ডান দিকে ভগবতী দেবী, মাঝখানে বেদমাতা গায়ত্রী, আর তার পাশে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীরাম শর্মা আচার্য। এই মন্দির থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম আশ্রমের মূল প্রবেশদ্বারের দিকে। ঢোকার সময় যে ফোয়ারাটি দেখিয়েছিলাম ঠিক তার পাশের রাস্তা দিয়ে একটু এগোলেই বাঁদিকে পড়বে দুর্গা মন্দির, যেটির বিগ্রহ শ্বেত পাথর দিয়ে নির্মিত। এবার দুর্গা মন্দির থেকে বেরিয়ে রাস্তা ধরে নাক বরাবর গেলে রয়েছে একটি কালী মন্দির। এখানে মা দক্ষিণাকালী রূপেই পূজিত হন। কালী মন্দিরের পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য ও বিনোদনের জন্য একটি ছোট্ট পার্ক। ফোয়ারার সামনে থেকে মূল প্রবেশদ্বারের দিকে এগোলে ডান দিকে গেলেই দেখতে পাওয়া যাবে এই আশ্রমের কর্মকাণ্ডের কিছু অংশ। প্রতি রবিবার কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প হয়। মাত্র 20 টাকাতে চেক আপের পাশাপাশি এখানে ওষুধও দেওয়া হয়। এছাড়া 20 টাকাতেই যার চোখে চশমা প্রয়োজন তাকে চশমাও প্রদান করা হয়। আর 20 টাকার মধ্যেই শেখানো হয় কম্পিউটার ও সেলাই। মানে 20 টাকায় এক অভাবনীয় শিক্ষামূলক ও স্বাস্থ্যমূলক কর্মসূচি গ্রহণ করা হয় এখানে। এছাড়া বসন্ত পঞ্চমীতে এই আশ্রমে এক বিশেষ অনুষ্ঠান সংগঠিত হয়। এখানে রয়েছে একটি গ্রন্থাগার। এবার বেরোনোর পালা। মেন গেট দিয়ে ঢুকতেই সাদা রঙের একটি স্মৃতিসৌধ ছিল। এবার পৌঁছে গেলাম সেটির কাছে। সৌধের মাঝে হাতে ধরা মশালের নিচে একসঙ্গে ছোট থেকে বড় অনেক মানুষের সমাবেশের যে প্রতীকটি দেখা যাচ্ছে, এটির অর্থ হলো এই যে ভারতবর্ষের সমস্ত জাতিকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এই গায়ত্রী আশ্রম খোলা থাকার সময় আপনাদের জানাতে পারলাম না, তবে সকালের দিকে আসলে অবশ্যই কিন্তু এই আশ্রম খোলা পাবেন। শুধুমাত্র মন্দির বন্ধের সময়ের এক সময় সারণী আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম।
গায়ত্রী আশ্রম শেষ করে আবারও অটোয় উঠে পড়লাম, এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য ইমামবাড়ার উদ্দেশ্যে। ইমামবাড়া পৌঁছানোর আগে আরও একটি জায়গার কথা আপনাদের বলে ফেলি, সেটা হলো ত্রিবেণীর জাফর খান গাজীর দরগা, যা বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। ব্যান্ডেল বেড়াতে এলে হংসেশ্বরী কালীবাড়ি সবাই যান, আমি আগে ঘুরে এসেছিলাম বলে এবারে আর গেলাম না। শুধুমাত্র হংসেশ্বরী কালীবাড়ির ওপর বিস্তারিত বর্ণনা সহকারে ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, প্রয়োজনে একবার তা দেখে নিতেই পারেন। নিচের ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। 1298 খ্রিস্টাব্দে ত্রিবেণী এলাকার শাসনকর্তা জাফর খান গাজী বাংলার মাটিতে তৈরি করেন প্রথম এই মসজিদ, যা বর্তমানে জাফর খান গাজীর দরগা নামেই পরিচিত। শোনা যায় সময়টা তখন ত্রয়োদশ শতকের শেষ দিক, আর মুঘল আমল তখনও শুরুই হয়নি। হুগলির 3 নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণীতে সেই সময় ছিল হিন্দু রাজত্ব। সেই সময় মুসলমান শাসকের এক সেনাপতি রাজ্য জয় করতে এসে এই ত্রিবেণীরই এক প্রজার বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে একটা গরুকে কোরবানি দেন। হিন্দু রাজা সে কথা শুনে প্রজাকে দিয়ে ফেলেন এক চরম শাস্তি। প্রজা ক্ষুব্ধ হয়ে অবশেষে নালিশ জানান তৎকালীন দিল্লির সম্রাট খোদ ফিরোজ শাহ তুগলককে। প্রতিশোধ নিতে তুর্কি জয় করে সম্রাট ফিরোজ শাহ সেনাপতি জাফর খান গাজী বাংলা আক্রমণ করেন এবং ত্রিবেণীর সেই রাজাকে হারিয়ে সিংহাসনে বসেন এবং পরবর্তীতে এই দরগা তিনি এখানেই প্রতিস্থাপন করেন। বর্তমানে যা রয়েছে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুলের কাছে ত্রিবেণী শিবপুর এলাকায়। ধারণা করা যায় স্থানীয় মন্দিরের সামগ্রী দিয়েই নাকি তৈরি হয়েছিল এই মসজিদ, অথবা বলা যায় আশেপাশের হিন্দু মন্দির ধ্বংস করে সেসব উপাদান দিয়েই নাকি জাফর খান গাজী এই দরগা তৈরি করেছিলেন। বর্তমানে এটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। জাফর খান গাজীর দরগার ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুমতি নেই। সপ্তাহে 7 দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দরগা খোলা থাকে। কিভাবে যাবেন এখানে তার ডিটেলসটা একটু শুনে নিন। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটো রিজার্ভ করলে সারাদিনের ভ্রমণে তাদেরকে এই জায়গাটার উল্লেখ কিন্তু অবশ্যই করবেন, তাই আপনাদের ঘুরিয়ে দেবে। এছাড়া ত্রিবেণী স্টেশন থেকে নেমে অটোয় বা টোটোয় অনায়াসেই এখানে পৌঁছানো যায়। এছাড়া বাঁশবেড়িয়া স্টেশন কিংবা হংসেশ্বরী মন্দির থেকেও টোটো পেয়ে যাবেন। আর ফেরার জন্য ত্রিবেণী থেকে ট্রেনের পাশাপাশি দরগা পার্শ্ববর্তী শিবপুর বাস স্ট্যান্ড থেকে বাস অথবা অটো পেয়ে যাবেন এবং তা ধরে নির্বিঘ্নেই পৌঁছে যেতে পারবেন ব্যান্ডেল, হুগলি, চুঁচুড়া, কল্যাণী ও নৈহাটি। অনেক তো হলো জাফর খান গাজীর দরগার কথা, এবার মূল স্রোতে ফেরা যাক। ইমামবাড়ায় যেতে যেতে চলুন শুনিয়ে দিই ইমামবাড়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহসিনের জীবনের কিছু কথা। হাজী মোহাম্মদ মহসিনের এই ইমামবাড়া ব্যান্ডেলের সবকটি ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি। মোহাম্মদ মহসিন 1732 খ্রিস্টাব্দে হুগলিতেই জন্মগ্রহণ করেন। গৃহশিক্ষকের তত্ত্বাবধানে মহসিন ও তার সৎ বোন মন্নুজান শিক্ষার্জন শুরু করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য মহসিন রাজধানী মুর্শিদাবাদ যান। শিক্ষা জীবনের শেষে তিনি দেশ ভ্রমণের এক সফরে বের হন। সফরকালে তিনি হজও পালন করেন। তিনি মক্কা, মদিনা, কুফা ও কারবালা সহ ইরান, ইরাক, আরব, তুরস্ক এমন নানা স্থান সফর করে দীর্ঘ 27 বছর পর তিনি দেশে ফেরেন। শোনা যায় তিনি ইরান থেকেই নাকি সরাসরি বাংলায় এসেছিলেন। দেশে ফেরার পর তিনি তার সৎ বিধবা বোন মন্নুজানের সম্পত্তির দেখাশোনা শুরু করেন। শোনা যায় মন্নুজানের স্বামী মির্জা সালাউদ্দিন ছিলেন হুগলির একজন নায়েব ফৌজদার। 1803 খ্রিস্টাব্দে মন্নুজানের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসাবে মহসিন এই সম্পত্তির মালিকানা গ্রহণ করেন। মহসিন খুব ধার্মিক মানুষ ছিলেন এবং খুব সহজ সরল জীবনযাপন করতেন। তিনি ছিলেন চিরকুমার এবং বিপুল সম্পদ তিনি দেন ধানেই ব্যয় করতেন। 1812 খ্রিস্টাব্দে মহসিনের মৃত্যু হলে হুগলির এই ইমামবাড়াতেই তাকে দাফন করা হয়। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম হল হুগলির ইমামবাড়া, হুগলির মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি মাদ্রাসা ও ঢাকা মহসিনিয়া মাদ্রাসা। এটা হচ্ছে আপনার হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এস্টাবলিশ 1834। এই স্কুলেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়াশোনা করেছিলেন। আর এটা হচ্ছে আপনার ডিএম বাংলো, মানে হুগলি ডিস্ট্রিক্টের যে ডিএম।
এসে পৌঁছালাম ইমামবাড়াতে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল মোহাম্মদ মহসিনের হাত ধরেই, কিন্তু তার মৃত্যুর পর ইমামবাড়ার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়। তারপরেই ইমামবাড়ার দায়িত্ব নেন সৈয়দ কেরামত আলী। তার তত্ত্বাবধানেই নতুন করে গড়ে ওঠে এই ইমামবাড়া। কেরামতুল্লাহ মান ছিলেন এর স্থপতি। প্রায় 2,17,413 টাকা ব্যয় 1841 সালে ইমামবাড়ার নির্মাণ কার্য শুরু হয়ে দীর্ঘ 20 বছরের প্রচেষ্টার পর প্রায় 1861 সালে এই ইমামবাড়া তৈরির কাজ শেষ হয়। ইমামবাড়ার মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতে দুপাশে চোখে পড়বে দোতলা বাড়ি। বর্তমানে ওই ভবনগুলোতে মাদ্রাসা রয়েছে। ইমামবাড়ার ভেতরের কাজ এত সুন্দর ও নিখুঁত, দেখলেই বোঝা যায় কতটা ভালোবাসা দিয়ে এটিকে তৈরি করা হয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতেই চেয়ার টেবিলে প্রবেশ টিকিট নিয়ে বসে আছেন এক ভদ্রলোক। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। সম্ভবত রক্ষণাবেক্ষণের জন্যই এটি নেওয়া হয়। এখানে সব মিলিয়ে রয়েছে 12টি দর্শনীয় স্থান, যা এই টিকিটের মাধ্যমেই আপনাদের এক ঝলকে একবার দেখিয়ে দিলাম। দেখার মতো কি কি রয়েছে একবার বলে দিই। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই রয়েছে ঘণ্টাঘর, তার পাশে রয়েছে হাম্মাম ঘর, সোজাসুজি চলে গেলে জড়ি দালান, সূর্য ঘড়ি, প্রার্থনা কক্ষ ও অবশ্যই নদীবক্ষের এক অপরূপ সৌন্দর্য। চলুন প্রথমেই এগোনো যাক সূর্য ঘড়ির দিকে। প্রার্থনা কক্ষকে ডান দিকে রেখে প্রার্থনা কক্ষের গা দিয়ে বাঁধাই করা পথটি সোজা চলে গেছে হুগলি নদীর দিকে। আর গঙ্গার ঘাটে যাওয়ার আগেই ডান দিকে রয়েছে সেই ঐতিহ্যবাহী সূর্য ঘড়ি। এখানে সূর্যের আলোয় ঘড়ির ওপর ছায়া পড়ে এবং সেই থেকে বোঝা যায় সময় কত হয়েছে। আর সেই অনুযায়ী আগে নাকি সময় নির্ধারণ করা হতো। এবার চলে এলাম গঙ্গার পাড়ে। ওই যে দূরে নৌকাটি দেখছেন, ওই নৌকা করেই কিন্তু এখানে হুগলি নদীতে ঘুরে বেড়ানো যায়। আর এই ইমামবাড়া থেকেই নদীবক্ষের অপরূপ সৌন্দর্য গ্রহণ করতে করতে নৌকাতে চেপে পৌঁছে যেতে পারেন ব্যান্ডেল চার্চ। ইমামবাড়ার এই পেছনের অংশটি থেকে, অথবা বলা ভালো নদীর ঘাট থেকে খুব সুন্দর দৃশ্যমান হয় জুবিলি ব্রিজ বা জুবিলি সেতু, যা হুগলি নদীর এক পারে উত্তর 24 পরগনার নৈহাটির সঙ্গে অপর পারে হুগলির ব্যান্ডেলকে যুক্ত করেছে। মেঘলা দিনে নদী তীরের এক অপরূপ সৌন্দর্য আস্বাদন করে আবার ঢুকে পড়লাম ইমামবাড়ার অন্দরে। এটা হলো ইমামবাড়ার আপনার পিছনের দিক। আপনার ভিজিটার টাওয়ার দেওয়া আছে, এখানে কিন্তু নৌকা আছে, নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে। নৌকা ভাড়া হচ্ছে 60 টাকা প্রতিজন। নৌকা করে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে ব্যান্ডেল চার্চ পর্যন্ত। ওই 10-15 মিনিটের ডিস্টেন্স পড়লো, ঘোরাবে। আর যদি একজন, মানে আমি যেমন একা এসেছি, একজন যদি হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ নেবে বললো 100 টাকা। বলছিল আমাকে ঘুরিয়ে দেবে, কিন্তু আমার হাতে সময় নেই, তাই আজকে আর ঘোরা হলো না নৌকায় চেপে গঙ্গাবক্ষে। তো চলুন যাওয়া যাক এবার প্রার্থনা ঘরের দিকে, মানে যেটার নাম বললো জুড়ি দালান। এবার দেখে নিলাম প্রার্থনা কক্ষ বা প্রার্থনা গৃহ। এই প্রার্থনা গৃহ বা উপাসনালয় জারি দালান বা জড়ি দালান নামেই পরিচিত। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই বিশালাকার দরজা। সিঁড়িতে জুতো খুলে তবেই কিন্তু উপাসনা গৃহের ভিতরে প্রবেশ করা যায়। অসাধারণ এক ইসলামিক স্থাপত্যের নিদর্শন এই উপাসনালয়। উপাসনালয়ের ভেতরে রয়েছে রং বেরঙের ঝাল লণ্ঠন। উপাসনালয় জুড়ে লেখা রয়েছে ধর্মগ্রন্থ কোরআন শরীফের আয়াত। ভেতরে রয়েছে প্রার্থনা ঘর। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে এখানে প্রার্থনা করতে পারে, কোনো রকম বিধিনিষেধ নেই। প্রার্থনা ঘরেই রয়েছে কাঠের তৈরি ইমামদের বসার জায়গা। পুরো কক্ষ গ্রানাইট ও মার্বেল পাথর দিয়ে তৈরি। কক্ষে রয়েছে তাজিয়া, যা মহরমের সময় বের হয়। তবে মূল উপাসনালয়ের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ।
ভুলবশত কোনো রকম নিষেধাজ্ঞার উল্লেখ না দেখে ভিডিওগ্রাফি করে ফেলেছিলাম, তবে কর্তৃপক্ষের অনুরোধে তা ডিলিট করে দিতে বাধ্য হই। এবার এগিয়ে চললাম ইমামবাড়ার মধ্যবর্তী জলাধারের দিকে। শোনা যায় এই জলাধারটির সঙ্গে নাকি হুগলি নদীর যোগ রয়েছে। এই জলাধারে রয়েছে ঝর্ণার ফোয়ারা, আর এই জলাধারের জলে ইমামবাড়ার প্রতিচ্ছবি ফুটে ওঠার দৃশ্য সত্যিই উপভোগ্য। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য উপরি পাওনা হবে এই জলাধার। এবার ঢুকে পড়লাম জলাধারের ডান দিকে, যেদিকে ঘন্টা ঘরে মহিলাদের যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। ঠিক তার পাশেই রয়েছে হাম্মাম ঘর। ঢোকার আগে হাম্মাম ঘরের বিষয়বস্তুতে একবার চোখ বুলিয়ে নিলাম। হাম্মাম ঘরের ভেতরটা কিন্তু অনবদ্য। একে একে ঘরের ভেতরের সমস্ত গঠনশৈলীগুলো চাক্ষুষ করলাম। তবে হ্যাঁ, নিরিবিলি ও আলো আঁধারির কারণে ভেতরে কিন্তু একটু গা ছমছম করে। এবার হাম্মাম ঘর থেকে বেরিয়ে চললাম ইমামবাড়ার সর্বশেষ দ্রষ্টব্য স্থান ঘণ্টাঘরের দিকে। ঘণ্টাঘরে ঢোকার জন্য কিন্তু দুটি আলাদা সিঁড়ি আছে। একটি পুরুষদের যাওয়ার জন্য, যা অবস্থিত মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতে ডান দিকে, এবং অপরটি মহিলাদের জন্য, যা মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতে বাঁ দিকে। ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল 4:20। অগত্যা পুরুষদের যাওয়ার সিঁড়ি ধরেই উঠতে শুরু করলাম ক্লক টাওয়ারের ওপরে। মোট 152টা সিঁড়ি পার করে তবেই কিন্তু পৌঁছাতে হয় ক্লক টাওয়ারের একেবারে ওপরে। চলুন 152টা সিঁড়ি অতিক্রম করতে করতে এই ক্লক টাওয়ারের সম্পর্কে একটু জেনে নিই। ইমামবাড়ার প্রবেশদ্বারের ওপর একটি চূড়া আছে। এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য পুরুষ ও মহিলা নির্বিশেষে দুই দিক থেকে সিঁড়ি আছে। আর এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। 1852 সালে মীর কেরামত আলী 11,721 টাকার বিনিময়ে লন্ডনের বিখ্যাত বিগ বেনের নির্মাতাদের কাছ থেকে এই ঘড়িটি কিনে আনেন। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। চূড়ার দুদিকে দুটি ডায়াল রয়েছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত। ঘড়িটিতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজও শোনা যায়। এই সেই ঘন্টাঘর। মেশিন ঘরের ঠিক উপরে অবস্থিত এই ঘর। 3টি কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা আছে এখানে, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘন্টাদ্বয় প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করছে। খুব সম্ভবত ভারতবর্ষে অন্য কোথাও আর এরকম সুবিশাল ঘড়ি নেই। লন্ডনে গিয়ে বিগ বেন দেখার সৌভাগ্য আর কতজনের হয়? যাদের হয় না তাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই ইমামবাড়ায়, যেখানে পেয়ে যাবেন ব্রিটিশ স্থাপত্যের বদলে ইসলামী শিল্পকলার স্বাদ। পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে লন্ডনের বিগ বেনের পরেই
দ্বিতীয় বৃহত্তম ঘড়িটি রয়েছে এই ইমামবাড়ায়। পৌঁছে গেলাম ক্লক টাওয়ারের একদম টপে, আর টাওয়ারের জানলাগুলি দিয়ে দেখা গেল উপর থেকে ইমামবাড়ার এক অপরূপ সৌন্দর্য, আর ঠিক তার পেছন দিয়ে বয়ে চলা হুগলি নদী চারপাশের পরিবেশটাকে যেন কোনো এক মায়ের বাঁধনে বেঁধে রেখেছিল। তবে সেই মায়া কাটাতে বেশিক্ষণ সময় লাগলো না, কারণ আমার শেষ দ্রষ্টব্য স্থান ব্যান্ডেল চার্চ বন্ধের কাউন্টডাউন ততক্ষণে শুরু হয়ে গিয়েছে। অগত্যা সিঁড়ি দিয়ে আবারও নামতে শুরু করলাম। ওঠার সময় সিঁড়ির রহস্যময়তা ঠাউর করতে না পারলেও নামার সময় তা হাড়ে হাড়ে টের পেলাম। আলো আধারি সিঁড়ির ধাপের শেষে এই মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে, মুহূর্তের মধ্যে গা ছমছম করে উঠছে। তবে একা গেলেই কিন্তু এই অনুভূতিটা উপভোগ করতে পারবেন, সঙ্গে অনেকজন থাকলে রহস্যের মায়াজাল আপনাকে জড়াতে নাও পারে। আর ঘন্টা করে যেতে গিয়ে কার কার এরকম অভিজ্ঞতা আমার মতো হয়েছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইমামবাড়া খোলা থাকে সপ্তাহে 7 দিন, খোলা থাকার সময় সকাল 8টা থেকে বিকেল 5:30। চলুন এবার বলে দিই কিভাবে পৌঁছাবেন এই ইমামবাড়া। শিয়ালদহ থেকে এলে নৈহাটি পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে নৈহাটি ব্যান্ডেল শাখার ট্রেন ধরে চলে আসতে পারেন হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশন থেকে ইমামবাড়া হাঁটা পথে 5 থেকে 10 মিনিট। এছাড়া স্টেশন থেকে টোটোতেও ইমামবাড়া পৌঁছাতে পারেন। আর যদি হাওড়া হয়ে আসেন, হাওড়া থেকে ট্রেনে করে সোজা চলে আসুন ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে ইমামবাড়া পৌঁছানোর জন্য টোটো ও অটো পেয়ে যাবেন। শেয়ারে ভাড়া পড়বে 20 টাকা মতো। ব্যান্ডেল স্টেশন থেকে ইমামবাড়ার দূরত্ব 3 কিলোমিটার, সময় লাগে 10 থেকে 15 মিনিট। এবার বুকে এক রাশ টেনশন নিয়ে ছুটে চললাম আমার আজকের শেষ দ্রষ্টব্য স্থান ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। সত্যি বলতে আমার জানা ছিল না যে ব্যান্ডেল চার্চ 5টার আগেই বন্ধ হয়। তবু অটোদাদা একটা শেষ চেষ্টা করলেন। ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব 1.5 কিলোমিটার। রাস্তা ফাঁকা থাকলে 5 মিনিটেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু অজানা থাকায় ইমামবাড়ার উপাসনা গৃহে ভিডিও করতে গিয়েই সময় বাদ সাধলো। হয়তো এবারে ব্যান্ডেল চার্চ কপালে ছিল না। তাই গন্তব্যে যখন পৌঁছালাম দেখলাম গেটম্যান বাঁশি বাজিয়ে শেষ লোকটিকে গেট দিয়ে বাইরে বার করে দিচ্ছে, কিন্তু অবুঝ মন মানতে চায় না যে সময় শেষ, আজ আর কোনোভাবেই ভেতরে প্রবেশ করা যাবে না। তবুও দৌড়ে গেলাম, গেটম্যানকে একটা শেষ অনুরোধ করলাম, কিন্তু লক্ষ্য অধরাই থেকে গেল। অগত্যা বাইরে থেকেই ব্যান্ডেল চার্চের সম্পূর্ণ রূপ, রস ও গন্ধ ভালোভাবে আস্বাদন করতে থাকলাম। চলুন ব্যান্ডেল চার্চ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ব্যান্ডেল চার্চের পুরো নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম। 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করলেও 1632 খ্রিস্টাব্দে মুঘলদের দ্বারা চার্চটি ধ্বংস হয়। পরবর্তীতে 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো আবারও নতুন করে চার্চটি নির্মাণ করেন। পর্তুগিজদের স্মৃতিসৌধের এক অন্যতম প্রতীক এই ব্যান্ডেল চার্চ। বর্তমানে বহু পর্যটক এসে এই চার্চটিতে ভিড় জমান। এই চার্চটিতে 3টি পূজাবেদী, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও মাতা মেরির একটি সিংহাসন রয়েছে। তবে কিছু বিশেষ দিনে চার্চের মূল উপাসনা গৃহে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, বিশেষ করে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি ও গুড ফ্রাইডে। চার্চের মূল উপাসনা গৃহের ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। ব্যান্ডেল চার্চ খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। চলুন এবার আপনাদের বলে দিই কিভাবে পৌঁছাবেন ব্যান্ডেল চার্চ। হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেন ধরে পৌঁছাতে হবে ব্যান্ডেল। তারপর সেখান থেকে টোটো বা অটোতে চেপে 10 মিনিটেই পৌঁছানো যায় ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব 2 কিলোমিটার। শেয়ারে গেলে অটো বা টোটোতে ভাড়া পড়বে 10 টাকা। এবার আসি ব্যান্ডেলে পৌঁছানোর কথায়। হাওড়া থেকে বর্ধমান মেন শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে পৌঁছানো যায় ব্যান্ডেল জংশন। এছাড়া শিয়ালদহ থেকে নৈহাটি হয়েও লোকাল ট্রেনে ব্যান্ডেল পৌঁছানো যায়। এছাড়া হাওড়া বা শিয়ালদহ থেকে আগত কিছু এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেনও ব্যান্ডেলে স্টপেজ দেয়। যদি সড়ক পথে আসতে চান, কলকাতা থেকে গাড়িতে বা বাইকে দক্ষিণেশ্বর বালি পেরিয়ে ডানকুনি থেকে দিল্লি রোড ধরে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন ব্যান্ডেল। দূরত্ব ওই 55 কিলোমিটারের মতো। দাদার সঙ্গে আজকে আমি ব্যান্ডেলের আশপাশ ঘুরলাম।
দাদা কিন্তু খুব সুন্দরভাবে খুব ইনফরমেশন দিয়ে জায়গাগুলোকে ঘুরিয়ে দিয়েছে, আর কত কী আছে এদিক ওদিক সেদিক সমস্ত কিছু আমাকে বলে দিয়েছে, এবং নিয়ম ভাড়া সম্বন্ধে অনেক কিছু তথ্য আমার সাথে শেয়ার করেছে। আপনারা যদি ব্যান্ডেল ঘুরতে চান অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদার নাম হচ্ছে বাবু কুমার দাস। দাদাকে আপনারা কিন্তু ব্যান্ডেল স্টেশনের বাইরে যে অটো স্ট্যান্ড আছে সেখানে কিন্তু এসে দাদাকে পেয়ে যাবেন। আর আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের ওপর মানে ভিডিওর সঙ্গে আমি দাদার নাম এবং ফোন নাম্বার শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দাদাকে যোগাযোগ করে নিতে পারেন। এবার ফেরার পালা। 13 ঘন্টার সফর শেষ করে কিছু ভালো ও কিছু খারাপ স্মৃতিকে সঙ্গী করে আবার অপেক্ষা একটা নতুন দিনের ও একটা নতুন জায়গা ঘুরে দেখার। তবে হ্যাঁ, আজকের এই সারাদিনের ভ্রমণে ক্লান্তি এলেও তা মুহূর্তে দূর করে দিয়েছে দুটি মানুষ। প্রথমটা গুপ্তিপাড়ার টোটো চালক নাড়ু কাকা ও দ্বিতীয়টা ব্যান্ডেলের অটো চালক বাবুদা। যাত্রাপথে তাদের থেকে যেমন পেয়েছি অনেক ইনফরমেশন, তেমনই তাদের সঙ্গে মিশে জানতে পেরেছি তাদের জীবনের অজানা কত কাহিনী। দিন বদলায়, সময় বদলায়, বদলায় না যাত্রাপথে এই সমস্ত মানুষগুলির সাথে কাটানো মুহূর্তগুলি। ফিরে এসেও যেন তার রেশ থেকে যায় মনের স্মৃতিকোঠায়। আজ তবে থামা যাক, আবারও খুব শীঘ্রই সম্পূর্ণ এক নতুন জায়গার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।